আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আচ্ছা, শুরুতেই একটা ভ্রম সংশোধন করে নি। দেড়টার ভিডিওতে আমি একটা জায়গায় বলেছি যে ফ্রান্সের প্রেসিডেন্ট তিনি আসছেন এখানে, মানে আমাদের ব্রিক্স সম্মেলনের ব্যাপারে তিনি আসছেন, সেটা ভুল তথ্য আমি বলে ফেলেছি। আসলে আমরা 144টা রাফেল কিনছি ফ্রান্সের থেকে। সেই রাফেলের চুক্তিটা নিয়ে আলোচনা করতে এবং সই সাবুত করতে সপরিষদ এনামুয়েল ম্যাক্রো, ফ্রান্সের প্রেসিডেন্ট, তিনি 17-18 দুদিনের সফরে ভারতবর্ষে আসছেন। এবং 17 তারিখেই আপনার এই আমাদের ব্রিক্সের যে সদস্য দেশগুলো রয়েছে তাদের মধ্যে ব্রাজিল, রাশিয়া এবং চায়নার কয়েকজন প্রতিনিধি আসছেন। সেই বৈঠকটা আলাদা। মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্সের রাষ্ট্রপতির যে বৈঠকটা সেটা হচ্ছে আলাদা। আমি দুটোকে একসঙ্গে গুলিয়ে ফেলেছিলাম। তো এটা হলো গিয়ে প্রথম হচ্ছে আমার ভ্রম সংশোধন। দ্বিতীয় হচ্ছে আমি যে পোস্টটা দিয়েছি সেই পোস্টটা হচ্ছে ইউনূসের বিরুদ্ধে মামলা হতে যাচ্ছে। এখন মজার কথা হচ্ছে, আপনারা সাক্ষী দর্শক, আমি বহুবার বলেছিলাম যে ডিপ স্টেটকে বিশ্বাস করবেন না, য পলায়তি স জীবতি, আপনি পালান। কিন্তু উনি আমার কথা শোনেননি। গরিবের কথা কিন্তু বাসি হলেও সত্যি হয়। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শে সরকার অথবা কোনো ব্যক্তি ইউনূসের নামে শীঘ্রই মামলা করতে চলেছে। তিনি যে 666 কোটি টাকা কর্মকূপ করিয়েছেন ক্ষমতার অপব্যবহার করে, তারপর 5 বছর না কত বছরের জন্য তার ওই ব্যাংকের একটা ঢপের চপ ব্যাংক রয়েছে, তার ব্যাংকের আপনার যত কর আছে, যত এই সমস্ত ট্যাক্স ফ্যাক্স আছে, সেগুলো মুকুব করিয়েছেন। ঋণ তো মুকুব করিয়েছেন, করও মুকুব করিয়েছেন। তারপর বিভিন্ন প্রকল্পের নাম করে মিলিয়নস অফ ডলার্স উনি পকেটস্থ করেছেন। এই সবের ভিত্তিতে তার প্রতি একটা মামলা তার উপরে করা হচ্ছে। সেটা ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তি করছে নাকি কোনো সরকার, তারেক রহমানের সরকার করছে, সেটা পরিষ্কার এখনো নয়। তবে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শে হচ্ছে, এটা পরিষ্কার। এবং তিনি যে দেশ ছাড়তে পারবেন না সেইটা সম্ভবত ইস্যু করা হবে সেনাবাহিনীর তরফ থেকে। এই দায়িত্বটা হয়তো সেনাবাহিনীকে দেওয়া হয়েছে, অথবা কালকে ক্ষমতা হাতে নেওয়ার পর তারেক রহমান হয়তো এই ব্যাপারে হয়তো নিষেধাজ্ঞা জারি করতে পারেন। অর্থাৎ ইউনূস যেদিক দিয়েই হোক না কেন ফাঁসছেন। এক মামলায় ফাঁসছেন, 2 দেশ ত্যাগে ফাঁসছেন। আমি বলেছিলাম এখনো সময় আছে, পালান। এই নিজের কবর নিজে আপনি খুঁড়ছেন, তখন আমার কথা শোনেননি। আপনার সব সাঙ্গপাঙ্গ যারা আছেন তারা আপনাকে ভুল বুঝিয়েছিল। আর আপনার সব এই জামাতি দল আছে না, যারা আমায় লিখে বেড়ায় গুজববাজ অমুক তমুক, ওই গুজব করতে করতে আজকে কিন্তু ওই 5ই আগস্ট 2024 থেকে আজকের বাংলাদেশকে এই জায়গায় এই গুজববাজ নিয়ে আসছে, বুঝলেন? আরো অনেক লোকজন আছে, তারা একবার এদিকে ছাতা ধরে, একবার ওদিকে ছাতা ধরে। এই গুজববাজ কিন্তু কোনদিন ছাতা এ মাথা ও মাথা করেনি, একই ব্যক্তির উপরে ছাতা ধরে রেখে দিয়েছে। এটাই হচ্ছে আমার সঙ্গে তাদের তফাৎ। দ্বিতীয় একটা গুরুত্বপূর্ণ খবর আছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে খুব শিগগিরই হয়তো সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। আপনাদেরকে বলা, আপনার সেনাবাহিনী যিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তিনি বহুদিন ধরেই বলে আসছেন যে আইন শৃঙ্খলা রক্ষা করা আমাদের কাজ নয়,
আইন শৃঙ্খলার কাজ শেষ করে আমার সেনাবাহিনী ব্যারাকে ফিরতে চায়। এখন একটা নির্বাচিত সরকার হয়ে গেছে, তারা ক্ষমতা নিয়ে নিচ্ছে, ক্ষমতা নিয়ে তারা এবার নিজেদের মতো দেশ চালাবে, সেনাবাহিনী ব্যারাকে চলে যাবে। সেটা 18 তারিখ যাবে কি 20 তারিখ যাবে কি 22 তারিখ যাবে, সেটা এখন ওয়াকারুজ্জামানের সঙ্গে তারেক রহমানের সঙ্গে কথা বলার পর এটা ঠিক হবে। তবে সেনাবাহিনী যদি ভেতরে চলে যায় ব্যারাকের ভেতরে, তারপরে পরিস্থিতিটা কি হবে সেটা ভাবলেই কিন্তু আমার গা কিন্তু শিউরে উঠছে। কারণ এখন তো আর মব বলা যাবে না, এখন বলা হবে প্রেশার গ্রুপ। এই যাদের ওপরে তো একদিন প্রেশার গ্রুপ চড়াও হয়েছিল, এবার তারা যদি এখন প্রেশার গ্রুপ হয়ে পাল্টা চড়াও হয় তখন কি হবে? তখন কিন্তু মশাই খুব বিপদ। এই যে প্রেশার গ্রুপ যারা আছে, যারা এখন এদিক ওদিক লুকিয়ে রয়েছে, এই প্রেশার গ্রুপ, কালকেও আমি বলেছি, যদি 2-3 ঘন্টা সময় পায়, পুলিশকে তো সব পকেটস্থ করে রেখে দিয়েছে, আর পুলিশেরও রাগ রয়েছে। যদি পুলিশের সামনে পেটায় তাহলে পুলিশও মুখ ঘুরিয়ে থাকবে, কারণ তাদের 3500 কি 3700 পুলিশ, তাদের জীবন গেছে, তারা জীবনে এটা ভুলবে না। সুতরাং ওই প্রেশার গ্রুপ যদি মাঠে নেবে, এই যারা গুজববাজ বলে দিচ্ছে না, সব ভুয়ো তথ্য দেয়, অমুক দেয় তমুক দেয়, হ্যাঁ এই লোকটাকে কেন ডেকে আনেন, এই লোকটাকে যে এই লোকটা যে দাম না থাকতো তাহলে লোকে ডাকতো না আমাকে। বুঝতে পারছেন? আপনারা যা লেখেন আপনাদের কিন্তু ডাকে না। আপনাদের 4 লাইন বলার ক্ষমতা নেই, 6 লাইন খবর জোগাড় করার ক্ষমতা নেই। আপনাদের বিদ্যে হচ্ছে ওই ওই কমেন্টে 4 লাইন লিখে আমাকে গুজববাজ বলে গালি দেওয়া। এটাই আপনাদের সন্তুষ্টি। তা আপনাদের সন্তুষ্টি নিয়ে আপনারা থাকুন, তাতে আমার কিছু যায় আসে না। তবে দিন শেষে কথাটা হলো, যদি সেনাবাহিনী এই মাসের মধ্যে ব্যারাকে ফিরে যায় এবং ইউনূস যদি ধরা পড়ে এবং ইউনূস যদি দেশ ত্যাগ করে পালাতে না পারে, তার ব্যবস্থা যেটা করা হচ্ছে, তাহলে পরে কিন্তু বাংলাদেশ কিন্তু একটা আবার অস্থির পরিস্থিতির মধ্যে যাবে। সেটা এখন তারেক রহমান সামলাবেন কি করে, সেটা তারেক রহমানের একটা মাথায় বড় চিন্তা হিসেবে তখন দেখা দেবে। এখন দেখা যাক, পরিস্থিতি এখন খুবই ঘোলাটে। আগামীকাল শুনলাম 18 নয় 17 তারিখ, আগামীকাল ওনার শপথ গ্রহণ অনুষ্ঠান। উনি আগে শপথটা নিন, শপথটা নিয়ে তারপরে ভারতবর্ষে, তো ওই একটা ব্রেকিং খবর আপনাদের দিই, সেটা হচ্ছে তারেক রহমান তার প্রথম ভিজিট ঠিক করেছেন ভারতবর্ষে। তিনি শপথ নিয়ে সরকারের গদিতে বসে তার প্রথম বিদেশ সফর হবে ভারতবর্ষ। কারণ মোদিও তাকে আমন্ত্রণ জানিয়েছেন, তিনি হয়তো ভারতবর্ষে আসবেন। এলে পরে ভারতবর্ষে তার সঙ্গে মোদির কথা হবে, যেটা ইউনূস এতদিন ধরে চেষ্টা করেও পারেনি। সেটা এখন তারেক রহমান কিন্তু সেই জায়গায় পৌঁছে গেছেন। এখন আপনারা অনেকেই হয়তো বলবেন, তাহলে বিএনপি এর কাছে পেয়ে তাহলে আওয়ামী লীগকে কি ভুলে গেল? তা নয়, সবটাই কিন্তু হচ্ছে কূটনৈতিক খেলার অঙ্গ। এই কূটনৈতিক খেলা, এটা যেটা শুরু হয়েছে সেটা শেষ হতে হতে 6 মাস কি 1 বছর সময় লাগবে। তবে তার আগে শেখ হাসিনা দেশে ফিরবেন যে কোনো দিন। মানে তারেক রহমান ভারতবর্ষে এসে পৌঁছানোর পর যে সমঝোতা পত্রে সই হবে, সেই সমঝোতা পত্রে সই হওয়ার পর শেখ হাসিনা দেশে ফিরবেন এবং তার রাজনৈতিক কর্মকাণ্ডে যোগ দেবেন। তারপরে একটা মিলিজুলি ইলেকশন হবে। মিলিজুলি মানে কি? মানে ইনক্লুসিভ ইলেকশন। তার মানে লোক দেখানো পাতানো ইলেকশন নয়, মিলিজুলি মানে পাতানো ইলেকশন নয়, হচ্ছে ইনক্লুসিভ ইলেকশন একটা হবে। ইনক্লুসিভ ইলেকশনে যেই জিতে আসুক, সে বিএনপি জিতে আসুক, সে আওয়ামী লীগ জিতে আসুক, তার সঙ্গে ভারতবর্ষ কাজ করবে।
আর ইউনূস সাহেবকে আমি বলি, ইউনূস সাহেব আপনি তো আমার কথা শুনলেন না, গরিবের কথা বাসি হলেও মিথ্যা হয় না। এখন দেখুন আপনি কি করে বাঁচবেন, আপনার তো বাঁচার সব রাস্তা বন্ধ। আর আপনার মামলা কিন্তু আইসিটিতেই হবে। কেন বলুন তো? আপনি কিন্তু মানে বাংলাদেশের নাগরিক নন, আপনি ইউনাইটেড স্টেটসের নাগরিক। এবং এখানে এসে আপনি জোর করে ক্ষমতায় বসিয়েছেন, তারা যারা এখন ক্ষমতায় আপনাকে বসিয়েছিল তারা কিন্তু মানে ফিরিয়ে পালিয়ে গেছে, তারা কিন্তু নেই। এটাই হয়, ডিপ স্টেট যখন কাজ হয়ে যায় তখন ঝেড়ে ফেলে দেয়, সে ফিরেও তাকায় না। এখন আপনি এবার বুঝুন আপনি কি করবেন। আমার কথা আপনি শুনে তখন পালালেন না, যদি পালাতেন তাহলে প্রাণটা আপনার বাঁচতো। এখন আর প্রাণটা আর আপনার বোধহয় এই জীবনে বাঁচানো গেল না। আমি বলেছিলাম আপনার শেষ দিন খুব করুণ পরিণতি হবে, সেই করুণ পরিণতির দিন আপনি গুনতে শুরু করুন। এই যে যমুনায় বসে আপনি টেলিফোনের দিকে তাকিয়ে থাকেন না, আমি মানুষ চোখকে দেখতে পাই চোখ বন্ধ করে আপনার ওখানে কি কি হচ্ছে। আপনি এখন উদ্ভ্রান্তের মতো এই ঘর ও ঘর করে বেড়াচ্ছেন। আমার মনে হয় এটা আমার কল্পনা থেকে বলছি আমি, এর সঙ্গে বাস্তবের মিল আছে কিনা আমি বলতে পারবো না, তবে এটা হলেও হতে পারে যে ইউনূস সাহেব এখন পাগলের মতো ছোটাছুটি করছেন। উনি এখন বাঁচার রাস্তা খুঁজছেন, কিন্তু বাঁচার সব দরজাগুলো বন্ধ। এখন দেখা যাক ভবিষ্যতে কি হয়। তবে যেটা বললাম, ইউনূস তার বিদেশ সফর বন্ধ হচ্ছে। তার ইচ্ছা ছিল তিনি ইন্দোনেশিয়া হয়ে তিনি জাপান যাবেন, যা হচ্ছে না। তার দেশ ত্যাগ বন্ধ। 2 হচ্ছে ইউনূসের বিরুদ্ধে মামলা হচ্ছে। 3 হচ্ছে সেনাবাহিনী ব্যারাকে ফিরছে খুব শিগগিরই। এবং 4 হচ্ছে দায়িত্ব নিয়ে ভারতবর্ষে প্রথম বিদেশ সফর করবেন তারেক রহমান। 4টে খবর আমি একসঙ্গে করে দিলাম। সবাই ভালো থাকবেন। অনেকগুলো ছোট ছোট খবর আছে, সবগুলোই বলবো, শেষ পর্যন্ত থাকবেন। প্রথমেই কথা বলছি, ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হচ্ছেন এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ব্যাপক প্রচারণা চলছে এবং মেইন মিডিয়াতেও এটা আসছে যে কে কে রাষ্ট্রপতি হতে পারেন। পরে খোঁজ নিয়ে জেনেছি যে ইউনূস সেন্টার থেকে খুব সুপরিকল্পিতভাবে এই প্রচারণাটা চালানো হচ্ছে যে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হবেন। ডক্টর ইউনূসের রাষ্ট্রপতি হবার একটা গোপন খায়েশ দীর্ঘদিন থেকে রয়ে গেছে এবং উম, গত বছরের জুন মাসে যখন তারেক রহমানের সাথে লন্ডনে ডক্টর ইউনূস গোপন একান্ত মিটিং করেছিলেন, তখন কিন্তু সেখানে এরকম একটা আলোচনা হয়েছিল এবং তারেক রহমানের পক্ষ থেকে বলা হয়েছিল যদি ডক্টর ইউনূস তখন শারীরিকভাবে মানসিকভাবে সক্ষম থাকেন তাহলে বিএনপি হয়তো তাকে রাষ্ট্রপতি বানানোর ব্যাপারে বিবেচনা করবে। কিন্তু আজকের বাস্তবতায় যখন বিএনপি 2/3 আসনে জয়লাভ করে ফেলেছে, তখন বিএনপি আর রাষ্ট্রপতি বানানোর জন্য ডক্টর ইউনূসের কথা ভাবছে না, বরং বিএনপির নিজস্ব ক্যান্ডিডেট আছে। বিএনপির তারেক রহমানও বলেছে যে আমাদের কি লোকের অভাব পড়েছে এবং এই রাষ্ট্রপতি হবার দৌড়ে এগিয়ে আছেন মির্জা ফখরুল আলমগীর, তারপরে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু, ডক্টর মঈন খান। বেশ কয়েক মাস আগে শুনেছিলাম যে পঞ্চগড়ের আহ, সাবেক সাংসদ এবং সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিনও রাষ্ট্রপতি হবার দৌড়ে ছিলেন। কিন্তু এই মুহূর্তে ব্যারিস্টার জমির উদ্দিন কেমন আছেন বা আদৌ তিনি রাষ্ট্রপতি হবার জন্য বিবেচনায় আছেন কিনা সেটা বলতে পারছি না। কিন্তু এটা নিশ্চিত যে ডক্টর ইউনূস তার ইচ্ছে থাকা সত্ত্বেও বিএনপির বিবেচনায় রাষ্ট্রপতি হিসেবে নেই। এখন ডক্টর ইউনূস তো চলে যাবেন পরশুদিন শপথ গ্রহণ, মানে 17ই ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল 10টায় এমপিরা শপথ গ্রহণ করবেন, বিকাল 4টায় মন্ত্রিপরিষদ শপথ গ্রহণ করবেন। তো তারপরে তো ডক্টর ইউনূস আর প্রধান উপদেষ্টা থাকছেন না, তিনি কি করবেন? তিনি কি বাংলাদেশেই থাকবেন, দেশে যাওয়া আসার মধ্যে থাকবেন, নাকি তিনি বিদেশের কোনো আরেকটি দেশে সেটেল করার কথা ভাবছেন? তার পছন্দের দেশ ছিল ফ্রান্স। তিনি বেশ কয়েকবারই ফ্রান্সে থাকার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন খুব সম্প্রতি, কিন্তু ফ্রান্স সরকার তাকে থাকার ব্যাপারে রাজি হয়নি। সুতরাং তিনি এখন ইন্দোনেশিয়ার কথা ভাবছেন যে তিনি হয়তো ইন্দোনেশিয়ায় থাকবেন। জাপানের কথাও অনেকে বলছে। আর এগুলো একদম কিছু না হলে ইস্ট তিমুরে তার থাকার ইচ্ছে। সুতরাং রাষ্ট্রপতি তো দূরের কথা, তিনি দেশে থাকতে পারবেন কিনা এটা নিয়ে কথা হচ্ছে। আবার
আজকে একটা খুব নির্ভরযোগ্য সূত্রে জানলাম যে খুব হয়তো কাল পরশুর মধ্যেই কোনো এক ব্যক্তি ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির মামলা করবেন। তিনি আহ, আদালতের কাছে এই মামলাটা করবেন। এখন আদালত এটা গ্রহণ করবে কিনা বা এটা দিয়ে নতুন করে কোনো জল ঘোলা হয় কিনা সেটা আমাদের একটা দেখার বিষয়। এইটা যখন ডক্টর ইউনূসের ঘটনা, তখন উপদেষ্টাদের মধ্যে একটা চলে যাবার বিদায়ের সুর বেজে উঠেছে। তাদের চোখে মুখের দিকে আজকাল তাকানো যায় না, কেমন যেন একটা আতঙ্কের ভাব। আবার সাবেক যে উপদেষ্টা আসিফ মাহমুদ, তার দুর্নীতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জোরে সোরে কথা উঠেছে। 11,000 কোটি টাকার নাকি তিনি দুর্নীতি করে কামিয়েছেন এবং সেই টাকা বিদেশে পাঠিয়েছেন এবং নিজে তিনি দুবাই যাবার জন্য চেষ্টা করছেন। তো এইসব কথাবার্তার মধ্যে এই তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে সংসদ গ্রহণে বিদেশ থেকে কোন কোন সরকার প্রধানরা আসবেন এটা নিয়েও কিন্তু অনেক আলোচনা হচ্ছে। আমরা শুনলাম যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি বাংলাদেশে আসবেন এবং সেই সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এটা আমরা শুনেছিলাম, কিন্তু বাই দিস টাইম ইট হ্যাজ বিন ক্লিয়ার যে মোদী সরকারি কাজে ব্যস্ত থাকবে, তিনি আসবেন না বা আসার কথা ভাবেননি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর, তিনি এই সময়ে মিউনিক থাকবেন একটা সিকিউরিটি কনফারেন্সে যোগ দেওয়ার জন্য, সুতরাং তিনিও আসছেন না। ভারত থেকে আসছেন লোকসভার স্পিকার মিস্টার ওম বিড়লা। পাকিস্তান থেকে শেহবাজ শরীফ আসছেন না, পাকিস্তান থেকে আসছেন তাদের পররাষ্ট্রমন্ত্রী ও ডেপুটি প্রাইম মিনিস্টার ইশাক দার, যিনি ইতিমধ্যে বাংলাদেশে অনেকবার এসেছেন। এবং আজকে জানা গেল যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে 7 দেশভুক্ত যেসব পররাষ্ট্রমন্ত্রী আছেন তাদের কাছে এই শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্য, যোগ দেবার জন্য আহ্বান জানানো হয়েছে। সুতরাং যে গতকাল যে গুজবটা ছড়ানো হয়েছিল যে একদম নরেন্দ্র মোদী আসবেন, শেহবাজ শরীফ আসবেন, সেটা আসলে হচ্ছে না। একটা কথা আমি নিজেও বলেছি যে তারেক রহমান যে বাংলাদেশে ফিরেছেন এই গত 25শে ডিসেম্বর এবং এই যে নির্বাচনে তার নেতৃত্বে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছেন, এই সব কিছুর সাথেই নাকি শোনা যায় যে এর পেছনে ভারতের একটা ব্লেসিংস কাজ করছে। তিনি ফিরেছেন ভারতের সাথে আলোচনা করে, নির্বাচনেও ভারত তাকে অনেক সহায়তা করেছে বলে লোক মুখে শোনা যায়। কিন্তু বিএনপির রাজনৈতিক ধারা যদি আমরা বিবেচনা করি তাহলে বিএনপি তো সারা জীবন ভারত বিরোধী রাজনীতি করেছে, বিএনপি তো প্রো পাকিস্তান রাজনীতি করেছে, বিএনপি এই দেশে জামাতি ইসলাম, রাজাকার এদের পুনর্বাসিত করেছে। সুতরাং এই জায়গাটায় হিসাবটা কেমন যেন গোলমেলে মনে হচ্ছে। এই হিসাবটা গোলমেলে এ কারণে আরো বেশি মনে হচ্ছে যে যদি ভারতের দিকে ঝুঁকে যায় এবং সেক্ষেত্রে বাংলাদেশে যে অন্যান্য বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো অপারেট করছে তাদের ভূমিকা কি হবে, তাদের অবস্থান কি হবে। এমনিতেই আমি গতকাল বলেছি যে ভারত বাংলাদেশের সীমান্ত এলাকার 24টা সংসদীয় আসনে জামাত এবং তার জোট প্রার্থীরা জয়লাভ করেছে, যেটা ভারতের জন্য ডেফিনেটলি একটা উদ্বেগের বিষয়। কারণ তারা ইতিমধ্যে ভারতকে নিয়ে অনেক আপত্তিকর কথা বলছে। এই যে আসিফ মাহমুদ বলেছে যে নরেন্দ্র মোদী আসলে তারা শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করবে, কিন্তু নরেন্দ্র মোদীর মনে হয় যে কে আর কাজ নাই যে তিনি এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবেন এবং তিনি এই মুহূর্তে ভীষণ ব্যস্ত, এটাও সত্যি কথা। তো এই এই যে বলছিলাম যে বিদেশি গোয়েন্দা সংস্থা আছে তারা কি করবে, বিশেষ করে ভারত বিরোধী দেশগুলোর যে গোয়েন্দা সংস্থা এখানে অপারেট করছে, আপনারা বুঝতে পারছেন আমি কার কথা বলছি। তারা সম্প্রতি ঠিক করেছে, তারা তো একটা হলো যে ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে বাংলাদেশের মাটিতে আশ্রয় দেয়া হবে, এই একটা আশঙ্কা আছে। কারণ অতীতে বিএনপির নেতৃত্বাধীন সরকার এটি করেছে। কিন্তু অনেকে আবার বলছে যে যেহেতু তারেক যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আসছে, তিনি হয়তো ভারত বিরোধী তৎপরতাগুলোকে নিয়ন্ত্রণ করবেন। তো ভারত বিরোধী তৎপরতা অনেকভাবে হতে পারে। এখন যে খবরটা পেলাম সেটা হলো যে বাংলাদেশের থেকে ভারতে সাইবার অ্যাটাকের প্ল্যান করা হচ্ছে। এই বিদেশি গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে এটা হচ্ছে। তো বিদেশি গোয়েন্দা সংস্থা নিজেদের দেশ থেকে কেন ভারতে সাইবার অ্যাটাক করবে না, কেন বাংলাদেশের মাটি থেকে এই সাইবার অ্যাটাকের প্ল্যান করা হচ্ছে? এর একটা কারণ হতে পারে যে কোনো দেশে সাইবার অ্যাটাক করার পরে ইমিডিয়েটলি আইডেন্টিফাইড হয় যে এটা কোন দেশের মাটি থেকে হয়েছে, কারা করেছে, এগুলো মোটামুটি ওরা আইডেন্টিফাই করে ফেলে। তো যখন ওটা আইডেন্টিফাই করবে তখন দেখবে যে এটা বাংলাদেশ থেকে অ্যাটাকটা হয়েছে, হয়তো বাংলাদেশের কোনো হ্যাকার গ্রুপকে তারা এই কাজে লাগাবে। তো এটা ভারত বিরোধী তৎপরতা, ভারতের বিরুদ্ধে নানা রকমের যুদ্ধের
এটা কিন্তু একটা অংশ, এবং এটা খুবই অ্যালার্মিং একটা সিচুয়েশন যে বাংলাদেশের থেকে ভারতে সাইবার অ্যাটাক করা যেতে পারে। এছাড়া আরো কিছু খবর রয়েছে। আপনারা জানেন যে মন্ত্রী পরিষদ সচিবের মানে শেখ আব্দুর রশিদ, যিনি সচিব ছিলেন, তাকে সম্প্রতি নির্বাচনের পরে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন বলা হচ্ছে তিনি ব্যক্তিগতভাবে আবেদন করেছিলেন চলে যাওয়ার জন্য, এবং এই কারণে তাকে অব্যাহতি দিয়েছে, কিন্তু আমরা খোঁজ নিয়ে জেনেছি আসলে সেটি সত্যি নয়। তিনি সাতক্ষীরার 4টি আসন যেখানে জামাত জয়ী হয়েছে, সেই নির্বাচনে সেই আসনে প্রশাসনকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিলেন জামাতের প্রার্থীকে জয়ী করার জন্য, এবং তিনি বারবার ফোন করে বলেছেন যে এটা ডক্টর ইনুস বলেছেন, ডক্টর ইনুসের অভিপ্রায় এটা, মাননীয় প্রধান উপদেষ্টা বলছেন এদের জিতাইতে হবে, অর্থাৎ ইনুসকে ভাঙিয়ে তিনি সাতক্ষীরার 4টা আসনে তিনি প্রশাসনের ক্ষমতার অপব্যবহার করেছেন আর কি। তো এটি জানার পরে ডক্টর ইউনূস বলেছেন না, তিনি এ ধরনের কোনো কথা বলেননি, এবং তারই পরিণতি স্বরূপ শেখ আব্দুর রশিদকে মন্ত্রী পরিষদ সচিব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে, এবং তিনি ছিলেন জামাতি, এবং তারপরে তার পরিবর্তে বর্তমানে যাকে মন্ত্রী পরিষদ সচিব করা হয়েছে তিনিও জামাতি রাজনৈতিক ধারার অনুসারী। বিএনপি ক্ষমতা নেবার পরে একটা প্রথম কাজ হবে এই যে সরকারি প্রশাসন তার জামাতিকরণ। কিন্তু প্রশ্ন থেকেই যায়, বিএনপি জামাতের বর্তমানে যে সম্পর্ক দেখছি, আজকেও বাংলাদেশে 3টি জায়গায় জামাতের নেতাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, সাতক্ষীরা, কুষ্টিয়া এবং সাতকানিয়ায়। বিভিন্ন জায়গায় এনসিপির নেতাকর্মীদের পিটানো হচ্ছে, এবং শিবিরকেও মোটামুটি পেটানো হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলাম আজমের ছবি টানিয়ে সেখানে জুতা মারা হচ্ছে। এই সব হয়তো অনেকেই বলছে এগুলো ভাইয়ে ভাইয়ে ঝগড়া হবার মতো, এটা সিরিয়াস কিছু না। বিএনপি জামাত কি আসলেই দূরত্ব সৃষ্টি হয়েছে তাদের মধ্যে, নাকি এখনো মুদ্রার এক পিঠ এপিঠ ওপিঠ আছে? যদ্দূর বুঝি জামাত বিএনপি মুদ্রার এপিঠ ওপিঠ, এক মায়ের 2 সন্তান। সুতরাং আমাদের কেয়ারফুলি অবজার্ভ করতে হবে, এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছানোর মতো সময় আসেনি। পাশাপাশি আমরা তাকিয়ে থাকব কত দ্রুত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপরে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে